যে কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ভালো করার পূর্ব শর্ত হচ্ছে বিগত সালের প্রশ্নগুলো ভালোভাবে অ্যানালাইসিস করা। তারই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন যারা দেখছো তাদের জন্য আজকে 2023-24 সেশনে আসা বি ইউনিটের ইংরেজি অংশের সমাধান নিয়ে হাজির হয়ে গেছি এবং তোমাদের সাথে আছি আমি সাইদ আনোয়ার সজীব। পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমি ধারাবাহিকভাবে অন্যান্য বছরের ইংরেজি অংশের সমাধান নিয়ে আবার হাজির হয়ে যাব পরবর্তী কোনো ক্লাসে আমার অফিসিয়াল ফেসবুক পেজ সাইদ সজীব এবং গরিবের পাঠশালা থেকে। সো তোমরা যারা এখনো এই দুইটা ফেসবুক পেজ ফলো করনি অবশ্যই ফলো করে দিবে এবং আমাদের ইউটিউব চ্যানেলটিও ঘুরে আসবে। কথা না বাড়িয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত আলোচনায় চলে যাই। আজকের এই ক্লাসের মধ্য দিয়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2023-24 সেশনে আসা ইংরেজি অংশের প্রশ্নগুলান সমাধান করে ফেলবো, যার ফলে তুমি এতটুকু আইডিয়া করে ফেলবে যারা এবার এইচএসসি পরীক্ষা দিবা এক মাস পর, এই এইচএসসি পরীক্ষার্থীরা বুঝতে পারবা যে আসলে ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য কিভাবে পড়া উচিত বা এইচএসসি রিলেটেড কোন টপিকগুলোকে এখন থেকে একটু বেশি জোর দেয়া উচিত। তাহলে কথা না বাড়িয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত আলোচনায় চলে যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 1, ফর মাইসেলফ আই চুজ দ্য চিপেস্ট ডিশ অন দ্য মেনু। আজকের এই ক্লাস খুবই কার্যকরী হবে তাদের জন্য যারা পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখছো এবং প্রত্যেক বছর এই ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ক্ষেত্রে ইংরেজি অংশে 70 থেকে 80% শিক্ষার্থী আসলে পাস মার্কই তুলতে পারে না। সেখানে আসলে চান্স পাওয়া তো দূরের কথা। আসলে ভাইয়া প্রশ্ন খুব বেশি কঠিন হয় না, জাস্ট একটু বুঝে বুঝে পড়ার অভ্যাসটা থাকতে হবে। কোয়েশ্চেন নাম্বার 1, ফর মাইসেলফ আই চুজ দ্য চিপেস্ট ডিশ অন দ্য মেনু ড্যাশ। আমরা এখানে যে জিনিসটা লক্ষ্য করতেছি ভাইয়া, প্রথম যে ক্লোজ অংশটা ছিল এই প্রথম ক্লোজে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব আছে, বাট এর পরবর্তীতে যে এই এন্ড অংশটা উল্লেখ আছে, এই এন্ড অংশ যখন উল্লেখ থাকবে তার আগে অবশ্যই এন্ড এর পরবর্তী ক্লোজকে মিল করতে একটা সাবজেক্ট এবং নতুন আরেকটা ফাইনাইট ভার্ব নিতে হবে। নতুন একটা সাবজেক্ট নতুন আরেকটা ফাইনাইট ভার্ব অবশ্যই নিতে হবে, আদারওয়াইজ আমার স্ট্রাকচার অনুযায়ী মিলবে না। কারণ আমার সেন্টেন্স গঠনের যে মেইন প্রক্রিয়া অবশ্যই সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব মাস্ট বি থাকতে হবে। দেখো এখানে যে বিষয়টা ছিল এন্ড ওয়াজ দ্যাট এ মাটন চপ, না ভাই এই এন্ড এর পরেই লাগতো হচ্ছে সাবজেক্টটা, এন্ড এর পরেই লাগতো সাবজেক্টটা। সুতরাং এ নাম্বার প্রশ্নটা আমার অপশনটা হচ্ছে না। অপশন বি এ ওয়াজ এ মাটন চপ, এখানে কোনো প্রকার সাবজেক্টের অস্তিত্বই নাই, সুতরাং বি নাম্বার অপশনটি আমি বাদ দিয়ে দিচ্ছি। এরপরে অপশন নাম্বার সি, and that was a mutton chop. Yes, exactly, that is the correct answer. Option number C, and that was a mutton chop. Option number D এ আছে that was a mutton chop, but আমার যে and এর দরকার, যেটাকে আমি বলি ক্লোজ, যে লিংক করেছে দুইটা ক্লোজ কে লিংক করে একটা বাক্য তৈরি করেছে, এই and এখানে অনুপস্থিত। এখানে ডি নাম্বার অপশন ডিও হচ্ছে না। আমাদের কোয়েশ্চেন নাম্বার 1 এর কারেক্ট অ্যান্সার হচ্ছে and that was a mutton chop। এবং এটা টেক্সট বুক ভিত্তিক একটা প্রশ্ন ছিল, টেক্সট বুক ভিত্তিক একটা প্রশ্ন ছিল। তোমরা যারা টেক্সট বুকে এই লাইনটা পড়ে ফেলছো তাদের জন্য ভাই এত কিছু জানার দরকার নাই, মুখস্থ লাইনও দাগাই দেওয়া সম্ভব ছিল। সুতরাং আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার কি পাচ্ছি? কোশ্চেন নাম্বার 1 কারেক্ট অ্যান্সার সি। কোশ্চেন নাম্বার 2 তে চলে যাই। শি হ্যাজ বিন দ্য প্রিন্সিপাল অফ দ্য স্কুল ড্যাশ দ্য লাস্ট 5 ইয়ার্স। এক্ষেত্রে ফর এবং সিন্সের ব্যবহার সারা জীবন পড়ছি ভাই। ফর এবং যে সিন্সের ব্যবহার এটা কিন্তু আমরা সারা জীবনই পড়ছি। এই ফর কখন বসবে? এখানে আছে লাস্ট 5 ইয়ার্স, যখন এই সংখ্যাবাচক থাকবে। সংখ্যাবাচক থাকলে আমরা নরমালি ব্যবহার করি কি? ফর। খুবই কমন এবং খুবই সহজ একটা প্রশ্ন, এবং সারা জীবন ফর এবং সিন্সের ব্যবহারটা আমরা নরমালি কম বেশি পড়েই আসছি। তাহলে আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার কি হবে ভাইয়া? শি হ্যাজ বিন দ্য প্রিন্সিপাল অফ দ্য স্কুল ফর দ্য লাস্ট 5 ইয়ার্স। কোশ্চেন নাম্বার 2 ডান। তাহলে আমরা এতটুকু নিশ্চিত করব ভাই আসলে এই প্রশ্নে কি ফেল করা সম্ভব, আসলে সম্ভব কিনা একটু দেখবো। কোশ্চেন নাম্বার 3, হাউ মেনি টাইমস ড্যাশ ইউ বিন অ্যাব্রোড। হাউ মেনি টাইমস, এই টাইমস কি অবস্থায় আছে? এখানে প্লুরাল, এখানে টাইমস আছে হচ্ছে প্লুরাল। এইখানে এর পরবর্তী দেখো ইউ হচ্ছে এই সেন্টেন্সের সাবজেক্ট, এরপরে বি হচ্ছে বি ভার্বের পাস্ট পার্টিসিপল, বি হচ্ছে বি ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে কি বসতে পারে? ইউ যেহেতু সাবজেক্ট, ইউ সাবজেক্ট হচ্ছে সেকেন্ড পারসন, ইউ সাবজেক্ট হচ্ছে সেকেন্ড পারসন। এই সেকেন্ড পারসনের সাথে কিন্তু ভাই এখানে বসবে হচ্ছে হ্যাভ, এখানে বসবে হচ্ছে হ্যাভ। তাহলে হাউ মেনি টাইমস হ্যাভ ইউ বিন অ্যাব্রোড, আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে এ নাম্বার। এবং এটা কোন টেন্সে আছে? আমি যদি টেন্স উল্লেখ করতে যাই তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট
পারফেক্ট টেন্সের একটা প্রশ্ন, তাহলে এটা কি অবস্থায় আছে ভাই? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা প্রশ্ন। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কোনটা ভাই? কাজ সমাপ্ত হয়ে গেছে বাট ফলাফল এখনো বিদ্যমান থাকবে। কোশ্চেন নাম্বার 4, she was selected from 1400 competitors। এই যে মেইন বিষয়টা দেখো ভাই, সিলেক্টেড ফ্রম, এক্ষেত্রে আমরা বিটুইন এবং অ্যামং এর ব্যবহার যেটা জানি, বিটুইন আর হচ্ছে অ্যামং, এই বিটুইন হচ্ছে দুইজন ব্যক্তি, দুইটা গ্রুপ, দুইটা কম্পিটিটিভ পার্টি, নাথিং ফ্যাক্ট। মানে দুইয়ের অধিক যখন যাবে, দুইটা গ্রুপ হতে পারে, দুইটা কম্পিটিটিভ পার্টি হতে পারে, দুইটা ব্যক্তি হতে পারে, দুইজন ইন্ডিভিজুয়াল হতে পারে, সেক্ষেত্রে বলবে হচ্ছে বিটুইন। আদারওয়াইজ যখন দুই ক্রস করবে তখন হয়ে যাবে হচ্ছে অ্যামং। তাহলে এখানে আছে 1400, তাহলে দুই ক্রস করছে। এবং এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, দেখো ওয়াজ সিলেক্টেড, তার মানে শি হচ্ছে এই সেন্টেন্সের সাবজেক্ট, ওয়াজ হচ্ছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বের পরে যখন ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে, অক্সিলারি ভার্বের পরে যদি ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে, এটা অবশ্যই বুঝতে হবে এটা কোন অবস্থায় আছে ভাই? এটা আছে হচ্ছে প্যাসিভ অবস্থায়। এটা আছে কি অবস্থায়? প্যাসিভ অবস্থায়। তাহলে ফ্রম অ্যামং 1400 কম্পিটিটরস, আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে এ নাম্বার। কোশ্চেন নাম্বার 5 এ চলে যাই। হাউ ডাজ জাঙ্ক ফুড ড্যাশ ফ্রম ফাস্ট ফুড? এক্ষেত্রে যে বিষয়টা মাথায় রাখতে হবে, দেখো ডাজ জাঙ্ক ফুড, এই ডাজ হচ্ছে এখানকার প্রেজেন্ট ইনডিফিনিটের ইন্ডিকেটর। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যদি আমরা বলি ইন্ডিকেটর, সেটা হচ্ছে ডাজ। তাহলে এর পরবর্তীতে জাঙ্ক ফুড, তাহলে আমার এখানে একটা কি লাগবে ভাই? মেইন ভার্ব। এখানে একটা লাগবে হচ্ছে মেইন ভার্ব, বা যেটাকে আমরা বলে থাকি হচ্ছে ফাইনাইট ভার্ব। তাহলে এখানে যে ডিফারেন্ট আছে, এ নাম্বার অপশনটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ডিফারেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, এ নাম্বার অপশন হচ্ছে না। ডিফার ভার্ব হতে পারে, ডিফারেন্স সি আছে, এটা হচ্ছে নাউন, ডিফারেন্সে সি আছে, এটা নাউন, সি নাম্বার অপশনটাও হচ্ছে না। এবং ডেফার, এটা আসলে মিনিং এর সাথেই যাচ্ছে না। আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে বি নাম্বার। হাউ ডাজ জাঙ্ক ফুড ডিফার ফ্রম ফাস্ট ফুড? ভাই খুব কঠিন না, বাট বুঝে বুঝে পড়ার অভ্যাসটা থাকতে হবে, আদারওয়াইজ ভালো করা পসিবল না। পরবর্তী কোশ্চেন নাম্বার 6, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ অ্যানিমোসিটি? এই অ্যানিমোসিটি শব্দটার অর্থ হচ্ছে, আমি জানি যেটা হচ্ছে শত্রুতা। অ্যানিমোসিটি আমরা জানি হচ্ছে শত্রুতা। এর কি চাইছে ভাই? সমার্থক। শত্রুতা এই শব্দটার চাইছে হচ্ছে সমার্থক। দেখো সমার্থক যখন চাবে, হারমোনি মানে কি ভাই? হারমোনি মানে জানি আমরা শান্তি অবস্থা বা বন্ধুত্বপূর্ণ, সুতরাং এটা অ্যান্টোনিম হতে পারে, এ নাম্বার অপশনটা সিনোনিম না। অ্যানমিটি হতে পারে। সেরেনিটি মানে কি? সেরেনিটিও মানে হচ্ছে কোমল বা সৌন্দর্য, নমনীয়তা। সেরেনিটি হবে না। আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে অ্যানমিটি। অ্যানমিটি শব্দের অর্থ হচ্ছে শত্রুতা। তাহলে যেহেতু সমার্থক চেয়েছে, শত্রুতা শব্দের সমার্থক কোনটা? অ্যানমিটি। কোশ্চেন নাম্বার 6 ডান। কোশ্চেন নাম্বার 7 এ চলে যাচ্ছি আমরা। দেখো হোয়াট ইজ দ্য কারেক্ট অপশন? ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এই প্রশ্নটা খুবই মানে কমন, বা এই জাতীয় প্রশ্নগুলা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় খুবই এসে থাকে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিসিএস এ। দেখো এখানে কি ছিল? এই লাইফস্টাইল শব্দটার কথা মাথায় রাখবা। যখন লাইফস্টাইল শব্দটা কোনো সেন্টেন্সে পাবা, নরমালি অ্যাজ ইউজুয়ালি এই লাইফস্টাইল শব্দটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহৃত হয়। অ্যাজ ইউজুয়ালি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহৃত হয়। এখানে আমরা দেখতেছি হাউ ডাজ দ্য ফুড, কি অবস্থায় আছে ভাইয়া? দা ফুড হচ্ছে এখানকার সাবজেক্ট, এরপরে আছে এফেক্ট, মানলাম পূর্ণিমাস লাইফস্টাইল হতে পারে। হাউ ডাজ দা ফুড এফেক্ট পূর্ণিমাস? এখানে দেখো হাউ এর পরে কোনো অক্সিলারি ভার্ব এখানে বি নাম্বার অপশনে নাই, ডিরেক্ট সাবজেক্ট আছে, সুতরাং এটা হতে পারে না। বি নাম্বারটা আগে কাটলাম। সি নাম্বারে হাউ ওয়াজ দা ফুড, এই লাইফস্টাইল থাকার কারণে এটা প্রেজেন্ট ইনডিফিনিটে হবে, পাস্টে যাবে না। সি নাম্বার অপশনটাও হচ্ছে না। অপশন ডি আছে হাউ ডাজ দা ফুড ইফেক্ট? ভাই আমার দরকার ভার্ব নট নাউন। এই ইফেক্ট হচ্ছে নাউন, এই ইফেক্ট হচ্ছে নাউন, এর ভার্ব ফর্ম হচ্ছে এফেক্ট, এর ভার্ব ফর্ম হচ্ছে এফেক্ট। কেন? এইখানে দেখো দা ফুড সাবজেক্টের পরে আমার আর নাউনের দরকার নাই, সুতরাং ডি নাম্বার অপশনটা হচ্ছে না। আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার এই নাম্বার। হাউ ডাজ দা ফুড এফেক্ট পূর্ণিমাস লাইফস্টাইল? আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো। এর পরবর্তী কোশ্চেন নাম্বার 8, চুজ দ্য কারেক্ট অ্যাডভার্ব। এই অ্যাডভার্বের ক্ষেত্রে আমাদের যে জিনিসটা আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আসবে, প্রথমেই যে জিনিসটা মাথায় রাখতে হবে, যদি নাউনের সাথে এলওয়াই যুক্ত হয় তখন এটা হয়ে যায় হচ্ছে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের সাথে যদি এলওয়াই যুক্ত হয় এটা হয়ে যায় হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত হয়ে গেলে এটা হয়ে যায় অ্যাডভার্ব। তাহলে
এখানে প্রিটি অ্যাডভার্ব হওয়ার সুযোগ নাই, প্রিটিফাই অ্যাডভার্ব হওয়ার সুযোগ নাই, প্রিটিয়ারও অ্যাডভার্ব হওয়ার সুযোগ নাই। এলওয়াই আছে একটা অপশনে, প্রিটিলি। এখানে শব্দটা ছিল এমন, পিআরই টিটি ওয়াই, এই প্রিটি শব্দের সাথে এল ওয়াই যুক্ত হয়ে গেছে প্রিটিলি। সুতরাং আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার প্রিটিলি, এ নাম্বার কারেক্ট অ্যান্সার। তাহলে কোশ্চেন নাম্বার 8 ডান, প্রিটিলি অ্যাডভার্ব। খুব কি কঠিন মনে হচ্ছে ভাইয়া? অবশ্যই কঠিন না, বাট আমাদের ডেপথ অফ নলেজ বা প্রপার ওয়েতে প্রিপারেশন নিতে না পারার কারণেই কিন্তু আমরা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি অংশতে বারবার ফেল করে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 9, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। তাহলে আমরা এখানে দেখি সাইক্লিং ইজ এ গুড এক্সারসাইজ, সাইকেল ইজ এ গুড এক্সারসাইজ। মেইন যে বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে, ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি যুক্ত অবস্থা যদি নাউনের কাজ করে তখন আমরা সেটাকে বলে থাকি হচ্ছে জেরান্ড। ভার্ব প্লাস আইএনজি যুক্ত অবস্থা যদি নাউনের কাজ করে থাকে তখন সেটাকে আমরা বলে থাকি জেরান্ড। তাহলে এই সাইকেল ইজ এ গুড এক্সারসাইজ এটা হওয়ার কোনো সুযোগই নেই, এটা তো নাউনই না। সাইক্লিং, ইয়েস এক্স্যাক্টলি দ্যাট ইজ দ্য পয়েন্ট। CYCLE, সাইকেল প্লাস আইএনজি, সাইক্লিং ইজ আ গুড এক্সারসাইজ। আমাদের এই সাইক্লিং হচ্ছে এখানে একটা জিরান, এই সাইক্লিং হচ্ছে জিরান, এবং আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে সাইক্লিং ইজ আ গুড এক্সারসাইজ। পরবর্তী প্রশ্নটা লক্ষ্য করি, কারণ কি ভাই দেখো সাইক্লিং হচ্ছে এই সেন্টেন্সে কি অবস্থায় আছে, সাইক্লিং সাবজেক্ট, এরপরে ইজ হচ্ছে এই সেন্টেন্সের ফাইনাইট ভার্ব, ইজ হচ্ছে এই সেন্টেন্সের ফাইনাইট ভার্ব, সাবজেক্ট হচ্ছে ফাইনাইট ভার্ব, হচ্ছে সেন্টেন্স ক্লিয়ার, কোনো কিছু দেখার দরকার নাই, বাট টু দা পয়েন্টে ইন করতে হবে, বুঝে বুঝে পড়ার চেষ্টা করতে হবে। মুখস্থ বিদ্যা করে আসলে এই জাতীয় প্রশ্নগুলো সলভ করা সম্ভব না। কোশ্চেন নাম্বার 10, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ অ্যানসিয়েন্ট? এই অ্যানসিয়েন্ট মানে আমরা কি জানি ভাই? অ্যানসিয়েন্ট মানে আমরা জানি হচ্ছে প্রাচীন, অ্যানসিয়েন্ট মানে আমরা জানি হচ্ছে প্রাচীন। এখন এই প্রাচীনের কি চাইছে? প্রাচীনের চাইছে হচ্ছে বিপরীত শব্দ, প্রাচীনের বিপরীত শব্দ। বিপরীত শব্দের ক্ষেত্রে আমরা যে জিনিসটা মাথায় রাখবো, আমাদের প্রত্যেকটা অপশন একটু দেখা দরকার। কন্টেম্পোরারি এই শব্দটার মিনিং হচ্ছে সমসাময়িক, সমসাময়িক। তাহলে এটা হতে পারে, ইয়েস এক্স্যাক্টলি এটাই কারেক্ট অ্যান্সার। আমরা বাকি অপশনগুলো একটু লক্ষ্য করি। আর্কাইক মানে কি? আর্কাইক মানেও জানি আমরা হচ্ছে প্রাচীন, তাহলে এটা সিনোনিম হতে পারে, নট অ্যান্টোনিম। হিস্টোরিক মানে ঐতিহাসিক, এটা হচ্ছে না। অ্যান্টিকুইটেড এটাও কিন্তু সেকেলে বা অনেক পুরাতন জিনিস বোঝায়। সুতরাং আমরা এনসিয়েন্ট এর কারেক্ট অ্যান্টোনিম পেলাম হচ্ছে এ নাম্বার। কোশ্চেন নাম্বার 11, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। তাহলে আবার কিন্তু চারটা অপশনের মধ্যে একটা অপশন আমাদেরকে রাইট করতে বলা হয়েছে। এক্ষেত্রে আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে, আই বট, প্রথম অপশনটা কি অবস্থায় আছে? টু পেয়ার অফ ট্রাউজার্স। ভাই এখানে হচ্ছে টু, তাহলে এই পেয়ার অফ হবে না, এখানে হবে পেয়ার্স অফ। সুতরাং এই নাম্বার অপশনটি হচ্ছে না। অপশন বি হচ্ছে ক্যান ইউ গিভ মি সাম অ্যাডভাইসেস? ইয়েস দ্যাট ইজ দ্য পয়েন্ট। অ্যাডভাইস হচ্ছে আনকাউন্টেবল নাউন, কখনো এর সাথে এস বাই এর যুক্ত করা যাবে না। সুতরাং বি নাম্বার অপশনটি হওয়ার কোনো সুযোগ নাই। আই রিড পোয়েট্রি অ্যাবাউট এ হর্স। ভাই আই রিড পোয়েট্রি, এটা তো আসলে কোনো মিনিং এর সাথেই মিলতেছে না। আই রিড এটা হতে পারে পোয়েম, আই রিড পোয়েম অ্যাবাউট এ হর্স, সি নাম্বার অপশনটিও হচ্ছে না। হ্যামলেট ইজ one of Shakespeare's most famous works. Yes, exactly that is the correct answer. কেন ভাই? এই ওয়ার্কস মানে কিন্তু সাহিত্যকর্ম, ওয়ার্কস মানে হচ্ছে সাহিত্যকর্ম। এই ওয়ার্কস মানে কিন্তু কাজের মানে অনেকগুলো কাজ প্লুরাল, এটা বোঝাচ্ছে না। ওয়ার্ক হচ্ছে আনকাউন্টেবল নাউন, যেটা আমরা জানি কাজ, এর সাথে যখন এস যুক্ত করে যায় তখন সেটা হয়ে যায় সাহিত্যকর্ম। তাহলে হ্যামলেট ইজ ওয়ান অফ শেক্সপিয়ারস মোস্ট ফেমাস ওয়ার্কস। আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে ডি নাম্বার। কোশ্চেন নাম্বার 12, which of the following sentence has an interjection in it? অর্থাৎ কোন অপশনে ইন্টারজেকশন আছে একটু লক্ষ্য করি। ওয়েল ইট ইজ টাইম টু সে গুড বাই হতে পারে। এই জাতীয় কোন বাক্য যখন তুমি দেখবা, কোন শব্দ একটা শব্দ শেষ হয়ে কমা দিয়েছে এবং এই শব্দের সাথে ওই পুরো বাক্যের অন্য কোনো শব্দের আর কানেকশন নাই, দেখো ওয়েল এরপরে পুরো সেন্টেন্সটা কিন্তু আলাদা। এই যখন আলাদা করে ফেলা হবে, এক্ষেত্রে এই ওয়েল শব্দটার পরে বাক্যটা এভাবে হওয়ার কথা ছিল, ওয়েল একটা ইন্টারজেকশন সাইন, এই ইন্টারজেকশন সাইনটা না থাকলেও এটা ইন্টারজেকশন হিসেবে কাজ করবে। আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে এ নাম্বার। আদারওয়াইজ অন্য কোনো অপশনে ইন্টারজেকশনের কোনো সুযোগ নাই। কোশ্চেন নাম্বার 13, হুইচ ওয়ার্ড ইজ মিসস্পেলড? অর্থাৎ কোন বানানটা, নিচের কোন বানানটা ভুল আছে আমাদের সেটাই অ্যান্সার করতে হবে। ভুল দেখি,
RECEIVE রিসিপ্ট, ঠিক আছে, এটা হচ্ছে না। RECIEPT না ভাই, এই রিসিপ্ট বানানো হচ্ছে RECEIPT, সুতরাং এইটা ভুল। তার মানে আমাদের এইটাই কারেক্ট অ্যান্সার, যেটা ভুল সেটাই কারেক্ট অ্যান্সার। রেসেস বানানো ঠিক আছে, রিসেন্ট বানানো ঠিক আছে, তাহলে আমরা কারেক্ট অ্যান্সার কোনটা পাইলাম? কারেক্ট অ্যান্সার পাইলাম হচ্ছে RECEIPT, এইটা হচ্ছে অরিজিনাল বানান, আর ভুল বানান হচ্ছে বি নাম্বার। কারেক্ট অ্যান্সার বি নাম্বার। কোশ্চেন নাম্বার 14, আইডেন্টিফাই দ্য টাইপস অফ সেন্টেন্স ইন মাই অপিনিয়ন রোমিও অ্যান্ড জুলিয়েট বাই উইলিয়াম শেক্সপিয়ার ইজ আ গ্রেট প্লে। খুবই কম মানে কনফিউজিং একটা প্রশ্নের মধ্যে ছিল এটা একটা। দেখো ভাই, রোমিও অ্যান্ড জুলিয়েট বাই উইলিয়াম শেক্সপিয়ার ইজ এ গ্রেট প্লে, একদম কমন একটা বাক্য। অ্যাসার্টিভ সেন্টেন্স যে নরমালি আমরা কোনো বক্তার উদ্ধৃতি বলতেছি বা বক্তার বক্তব্য শুনতেছি, এক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্স কখন হয়? ইম্পারেটিভ সেন্টেন্স হবে আদেশ, উপদেশ, অনুরোধ বুঝাবে, এবং এটা কি নরমালি ভার্ব দিয়ে শুরু হবে। ভার্ব দিয়ে শুরু হয় না, এই নাম্বার অপশনটি হচ্ছে না। বি ডিক্লারেটিভ, ইয়েস দ্যাট ইজ দ্য পয়েন্ট। এই ডিক্লারেটিভ শব্দটা হচ্ছে অ্যাসার্টিভ শব্দটার সিনোনিম। আমরা যেটাকে অ্যাসার্টিভ বলি, এই অ্যাসার্টিভের আরেকটা নাম হচ্ছে ডিক্লারেটিভ। আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার বি নাম্বার, ডিক্লারেটিভ। ইন্টারোগেটিভ তো অবশ্যই প্রশ্নবোধক নাই, তার মানে ইন্টারোগেটিভ হচ্ছে না, এক্সক্লামেটরিও হচ্ছে না। তোমরা যারা এই অ্যাসার্টিভের সিনোনিমিয়াস শব্দটা জানতা তারা ইজিলি অ্যান্সার করে আসতে পারছো ইনশাআল্লাহ। কোয়েশ্চেন নাম্বার 15, আইডেন্টিফাই দ্য ফিগার অফ স্পিচ এ টেরিবল বিউটি ইজ বর্ন। এটা মেইনলি সাহিত্যের একটা টার্ম ছিল। এই সাহিত্যের টার্মগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রত্যেকবার একটা দুটো হলে আসে। দেখো বাক্যটা কেমন ছিল, এ টেরিবল বিউটি। বিউটি মানে আমরা কি জানি? বিউটি মানে আমরা জানি হচ্ছে সৌন্দর্য, আর এই টেরিবল মানে হচ্ছে ভয়ঙ্কর। টেরিবল মানে হচ্ছে ভয়ঙ্কর। দেখো পাশাপাশি দুইটা শব্দ আছে, কি অ্যান্সার দিচ্ছে? বিপরীতমুখী অ্যান্সার দিচ্ছে। পাশাপাশি দুইটা শব্দ বিপরীতমুখী অ্যান্সার দিচ্ছে। এই জাতীয় কোনো বাক্য যদি চলে আসে, পাশাপাশি দুইটা শব্দ বিপরীতমুখী অ্যান্সার দিচ্ছে, তখন আমরা সাহিত্যের ভাষায় তাকে বলি অক্সিমরন। তখন আমরা সাহিত্যের ভাষায় তাকে কি বলি? অক্সিমরন। মেটাফোর হচ্ছে রূপক কল্পনা। মেটাফোর হচ্ছে রূপক কল্পনা। আইরনি মানে যেটা হওয়া উচিত কিন্তু হচ্ছে না। অনেক সময় আমরা এরকম গল্প শুনি যে ডাকাত পুলিশের পুরো ফাঁড়ি নিয়ে গেছে, কিন্তু আসলে হওয়া উচিত কি ছিল? পুলিশ কি ডাকাতকে ভয় করবে? না, ডাকাতেই পুলিশকে ভয় করবে। বাট সেখানে ডাকাত এসে যদি পুলিশকে এসে পুলিশের সাথে পুলিশকে ডাকাতি করে, তাহলে এই জাতীয় বিষয়গুলো হচ্ছে আয়রনি। আর পার্সনিফিকেশন, কোনো বস্তুকে ব্যক্তি কেন্দ্রিক চাপিয়ে দেওয়ার যে প্রবণতা, সেটাই হচ্ছে পার্সনিফিকেশন। আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে অক্সিমরন। কোয়েশ্চেন নাম্বার 15 ডান। আমরা আজকে 15টা প্রশ্ন দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত সালে মানে রিসেন্ট সালে আসা। ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আমরা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, চাকরির পরীক্ষা থেকে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার প্রশ্ন সলভ নিয়ে, ইংরেজি অংশ নিয়ে আমি সাইদ আনোয়ার সজীব হাজির হওয়ার চেষ্টা করব। দেখা হবে পরবর্তী কোনো আয়োজনে, পরবর্তী কোনো ক্লাসে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। বিএসএল একাডেমির সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।